সীমান্তের এলাকাগুলো সবসময় একটা অন্যরকম বিউটিফুল একটা এনভায়রনমেন্ট নিয়ে সবসময় সজ্জিত থাকে। দেখেন খেয়াল করে কেমন একটা মায়াবী মায়াবী ফিল চারপাশ। তাহলে আমাদের এখন গন্তব্য কই ইমন? পাঁচবিবি, এরপর ইলি। জয়পুরহাটের সুগার মিলটা হচ্ছে প্রচণ্ড পপুলার একটা প্লেস, যেটা চিনির জন্য অনেক বিখ্যাত। এই যে জয়পুরহাট সুগার মিলস। হ্যাঁ কি ও খুলবে 18 তারিখ, তাই এখন বন্ধ? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সুগার মিল, এর মধ্যেই চিনি তৈরি হয়। আকাশে তো চাঁদ উঠে গেছে, লাল রঙের চাঁদ, অরেঞ্জ কালারের চাঁদ। পাঁচবিবি হোটেল আছে, তাহলে ওখানে হোটেলে উঠবো, সমস্যা কি, তাই না? বাইকের সার্ভিসিং সেন্টারে ভরা এই জায়গাটা। প্রচুর সার্ভিস সেন্টার বাইকের এখানে জয়পুরহাটে। লাইন দিয়ে সার্ভিস সেন্টার, ও মাই গড! সার্ভিস সেন্টার, পার্টসের দোকান সব এখানে, হেলমেটের দোকান সব এখানে, একটার পর একটা। আপনারা কি স্কুটারের কাজ করেন? এই যে স্কুটারের কাজ করা যাবে, আসবেন, কোনো প্রবলেম হলে হ্যাঁ আপনার সার্ভিসিং করে দেওয়া হবে। এই জায়গার নাম কি? এটা হলো জয়পুরহাট মিনার সামনে বলে। হ্যাঁ মিনার সামনে বলে। মিনার সামনে বলে না, আর সুগার মিলের কাছে? সুগার মিল রোড। সুগার মিল রোড। অনেক শোরুম তো এই সার্ভিস সেন্টার তো এখানে, হ্যাঁ প্রচুর, এবার সম্পূর্ণ লাইন। আমি এরকম কখনো দেখিনি যে এতগুলা সার্ভিস সেন্টার পর পর। বাংলাদেশের মধ্যে কি বলছিলেন? দ্বিতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থানে? মানে ঘরে ঘরে মোটরসাইকেল আছে এখানে? এখানে একটা মালিকের একটা গাড়ি না, 5টা 6টা 7টা পর্যন্ত। আপনার নাম কি? আমার নাম দেলওয়ার। দেলোয়ার ভাই। আচ্ছা, স্কুটার কেমন আছে এই এলাকায়? আছে, মোটামুটি ভালো আছে। আনুমানিক কত হবে বলেন তো? আগে আমাদের তো ডিস্ট্রিক্টটা বড় বুঝছেন, এবং সাইড ডিস্ট্রিক্ট যেরকম নওগাঁ, দিনাজপুর, ওই দিক থেকেও আসে কাজের জন্য। মেকানিক হিসাবে জয়পুরহাট ডিস্ট্রিক্টের যে মেকানিকগুলো আছে খুব ভালো। ও, তো এই স্কুটারের পার্টস পাওয়া যায় এখানে? না, পার্টস পাবেন, পার্টস এখানে পাবেন না। হ্যাঁ, তো পার্টস বাইরে থেকে সংগ্রহ করতে হবে। আচ্ছা, বাইরে বলতে কোথা থেকে আনা যায়? আপনার নওগাঁতে করতে পাবেন, আক্কেলপুরে পাবেন, হ্যাঁ। নওগাঁ পাবেন। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের মধ্যে নওগাঁ ফার্স্ট। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। জয়পুরহাট দ্বিতীয়, তৃতীয় হলো দিনাজপুর। ও আচ্ছা আচ্ছা, বাহ, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। জি, আসবেন। হ্যাঁ। এইমাত্র আমরা পৌঁছালাম পাঁচবিবি এলাকায়। আচ্ছা, আমাদের জন্য শুভ ওয়েট করছিল, অ্যান্ড আমরা এখন আগে একটু চা খাবো। পাঁচবিবিতে এসে নামার পরে তার আগ থেকেই আর কি আমার গোপ্রোর মেমোরি কার্ড পুরো ফুল হয়ে গেছে, কোনো ফুটেজ নিতে পারছিলাম না। আর রানিং অবস্থায় ফুটেজের ব্যাকআপ নেওয়ারও কোনো সুযোগ আমার ছিল না। পাঁচবিবি থেকে এখন আমরা আসছি এখানকার একটা রাজবাড়ি আছে, এই রাজবাড়িটা দেখানোর জন্য। তো কিন্তু আসার ফুটেজটা আমি নিতে পারি নাই ওরকমভাবে, খুব সামান্য কিছু ফুটেজ নিতে পারছিলাম, তারপরে পুরো মেমোরি ফুল। তো এখন চলুন আমরা রাজবাড়িটা ঘুরে দেখি কি আছে এখানে। তো আসার পথের রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের দেখাইতে পারলাম না। চলো আমরা দেখি। হ্যাঁ ভাই, এদিক আসেন। এদিকটা হ্যাঁ, সমস্যা নাই। আরে কে? এই সেই রাজবাড়ি না? হ্যাঁ হ্যাঁ,
মানে এখানে রাজা থাকতেন? হ্যাঁ, এটা লকমান রাজবাড়ি। হ্যাঁ। এখানে কি রাজাটার নামটা ভুলে গেলাম। আর এই মহস্তানগড়ের সাথে কানেকশন আছে এটার। আচ্ছা। বগুড়া মহস্তানগড়, ওটার সঙ্গে এটার কানেকশন আছে এই রাজা। হ্যাঁ। আচ্ছা। যে এটার যে সীমানাটা আছে না, হ্যাঁ। একটু কি বাংলাদেশ সীমানার পরেই আমার ইন্ডিয়া ধরে, কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া আছে, হ্যাঁ। মানুষ যেতে পারে না। আচ্ছা আচ্ছা। পুকুরটা ইন্ডিয়ার ভিতরে। মানে কি এই যে দেওয়ালটা হচ্ছে বাংলাদেশ আর ওটা ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাঁটাতারের বেড়াটা অনেকখানি দেওয়া আছে। সীমানা যে মাঝখানে থাকে না, হ্যাঁ। ভাগটা, এটা ওই দুই সীমানা 0 পয়েন্ট বলা হয়। হ্যাঁ হ্যাঁ, মানে বাংলাদেশের মানুষের জন্য এই দেওয়ালটাই হচ্ছে হ্যাঁ শেষ। হ্যাঁ, শেষ সীমানা। আর পুকুরটা হলো ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, না, নো ম্যানস। আমার তো ভয় লাগতেছে। হ্যাঁ আব্দুল্লাহ, আসেন। এটা একটা কক্ষ। এত ছোট ছোট কেন এই ঢোকার জায়গাগুলো? অনেক, এটা তো ভাই 3 তলা, নিচে 2 তলা আছে। ও, নিচে মাটির নিচে আরো 2টো তলা আছে। ওরে বাবা, তার মানে এগুলো হচ্ছে উপরের হ্যাঁ, জাস্ট হ্যাঁ, ইয়ে হ্যাঁ, হ্যাঁ। অংশ। কি রাখতে কি কি মানে ঠিলার মতো এগুলো। আরে তাই তো, কি জিনিস এই জায়গায় লাগতো? যে গুড় রাখে না, এটা যত সম্ভব ওদের কোনো ইয়ে ছিল, টাকা পয়সা রাখার একটা ও, জিনিসপত্র বিষয়। রাখতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা দানা হয়তো রাখতে পারতো রাখার মতো। এখানে মূর্তি রাখার জায়গা ছিল। এটা পাল বংশীয় কারো হয়তো। ইয়ে তো মস্তানগড় তো এরকমই কিছুটা। হ্যাঁ হ্যাঁ, ভাই একটু এদিকে আসেন দেখেন। ভাই সিঁড়ি দেখেন। এইখানে একটা সুড়ঙ্গ ছিল, এইখান থেকে রাজারা একদম মহস্থান করে চলে যেত। কি বলে? হ্যাঁ, এখান থেকে? সুড়ঙ্গ ছিল। হ্যাঁ। এটা আমাদের শোনা আর কি। আচ্ছা মানে এখান থেকে সুড়ঙ্গটা চলে একদম মহস্থানগড় চলে গেছে। আচ্ছা। এই সুড়ঙ্গটা বন্ধ করে দিয়েছে। কই গেলি? আর এই রাজার পাঁচবিবিতে পাথরঘাটা বলে একটা জায়গা আছে নাম, ওইখানে রাজার একটা মেইন বাসা আছে। ওইখানে তারা সপরিবারে হয়ে থাকতো। এখন বর্তমানে ওটা মাটির নিচে আছে। গত 10 বছর আগে ওই জমিটা যার, সে জমি মানে ধান চাষ করতে গিয়ে খুঁড়তে গিয়ে সুন্দর একটা সুড়ঙ্গ পেয়েছিল। এই মানে বিছানা টিছানা, সোনা দানা সব ছিল। আজি বাপরে। যখন এটা মানে প্রশাসনের কানে গেল, তখন সরকার থেকে ওটা মানে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা। মানে এখন ওই জমিতে কেউ, যার জমি ঠিকই থাকবে, কিন্তু কোনো কিছু করতে পারবে না ওই জমিতে। ওইখানে অনেক বড় বড় পাথর ছিল। আমরা অনেকে শুনেছি যে পাথর ছোট থেকে বড় হয়, ওই পাথরগুলো ওখানে ছিল। এখনও অনেক পাথর আছে, বাট চুরি হয়ে গেছে অনেকটাই, এবং কোষ্টি পাথর যেগুলো ছিল সরকার সব নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ মোখলেস হোসেন চৌধুরী। আমার পিতার নাম হলো মোহাম্মদ হোসেন চৌধুরী। কিন্তু মূল মালিক ছিল এটা হাদি মামুন চৌধুরী। আচ্ছা। ইনি এই রাজবাড়িটা তৈরি করেছে। তা এটা এই বাড়ি পৈতৃক উত্তরাধিকারী সূত্রে এই বাড়ির মালিক কিন্তু এখন আমি। তো এটা কত বছর আগের? এটা 1600 শতাব্দী মুঘল সাম্রাজ্য। তো এটার অনেক উত্তরসূরি ছিল না? ছিল, বহু ছিল, এগুলো মারা গেছে সব। আচ্ছা, তার মানে শুধুমাত্র আপনি এখন বেঁচে আছেন? এটা আমার 3 শরিক বেঁচে আছে। আচ্ছা, এখন তাহলে এই অবস্থায় পড়ে আছে? এটা কালের স্মৃতি হয়ে দাঁড়া আছে। আচ্ছা,
এটা আমাদের বংশের ঐতিহ্য। দেখে তো ভয় লাগছিল আমার, মানে সাপ টাপ থাকে না এর মধ্যে? সাপ তো নাই, সাপ বলতে কোনো ভুল হবে, যেখানে সাপ একটু যদি বাড়া দেখা যায় সেটা সাপ নয়, তাহলে সেটা জিন হতে পারে। এই জমিদার বাড়িতে এখানে জেলখানা ছিল, হাজতখানা ছিল, এখানে জেল জরিমানা সবই হতো। আচ্ছা। এবং এখানে কাছারি ঘর আছে, হুম কাছারি ঘরে কাছারি হতো, হাতিশালা আছে, ঘোড়াশালা আছে। হুম, সেগুলো কি এখনো আছে? আছে আছে এখন কোন জায়গাটা সেটা? এই এখানে ভিতরেই আছে। ভিতরেই? হ্যাঁ ভিতরে আচ্ছা। হাতিশালা ঘোড়াশালা আছে। আচ্ছা। এবং এখানে জেল জরিমানা করতো, হুম। লোক জেলও দিত, ফাঁসিও দিত। ফাঁসিও এখানে রায় হতো? হ্যাঁ, ফাঁসি রায় হতো। তখনকার ফাঁসি রায় রশিদ দেয় না, একবারে কোতাল দিয়ে কোতল করা হতো, মানে গলা কেটে দিত? গলা কেটে দিত। এটা কি এই বিল্ডিং এ হতো? না, এখানে একটা মাকলাতুলি নামে একটা জায়গা আছে, ওখানে এই জমিদারের আন্ডারে কলকাতা পরগনা ডিস্ট্রিক্ট থেকে ধরে দক্ষিণে সগুনা গিলাবাড়ি খঞ্জরপুর সাব ডিভিশন পর্যন্ত ছিল। আচ্ছা। এদের জমি ছিল 16,000 বিঘা। এরা সরকারের ঘরের আদর্শ কিনে নিয়েছিল ওই সময় 1,52,00,000 টাকা দিয়ে। হুম। 1,52,00,000 টাকা দিয়ে রাজস্ব কিনে নিয়েছিল। আচ্ছা। এবং বিঘা প্রতি 1 পাই হিসাবে, আচ্ছা। 1 পাই হিসাবে খাজনা দিয়ে সরকারের কাছ থেকে 1,52,00,000 টাকা দিয়ে রাজস্ব কিনে নিয়ে এরা জমিদারি করতো। আচ্ছা, এখন হিলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঢাকায় ফিরে স্টোরেজ আগে হচ্ছে 128 জিবির একটা মেমোরি কার্ড কিনতে হবে, আর গোপ্রোর 3টা ব্যাটারি কিনতে হবে এক্সট্রা। ভীষণ প্যারা দিছে এই পুরাই কয়দিনে। আমরা এখন হিলির বর্ডার এলাকায় চলে এসেছি অলরেডি। বড় বড় সব ট্রাক লাইন দিয়ে যাচ্ছিল একটু আগে, ক্যামেরাটা অন ছিল না তখন যদিও। রাস্তাঘাটের অবস্থা খুব একটা সুবিধা লাগতেছে না, এই রাস্তার খুব বেশি বাজে লাগে, এই ইটের রাস্তা। ভাই আমি আপনার ব্লগ দেখার পর টিভিএস উইগো শোরুমে গিয়ে আমি একটা টিভিএস উইগো কিনি। 6,000 কিলো পার হওয়ার পর আমার বললেসার নষ্ট হয়ে গেছিলো রাস্তা খারাপের কারণে। আমি তাদের ওইখানে গিয়েছিলাম, আমাকে 4.5 ঘন্টা বসায় রেখেছে, বাট তারা আমাকে উইগোর বললেসার লাগাই দেয়নি। কেন? তাদের কাছে নেই, আমাকে সেটা বলেনি। আমাকে 4 ঘন্টা বসে রাখার পর আমি যখন সার্ভিস সেন্টার শোরুমে গেলাম, সার্ভিস সেন্টার থেকে, তখন ম্যানেজার আমাকে বলে ভাই আপনার এটা লাগাই নেন। আমি বললাম এটা তো উইগোর বললেসার না, আমি এটা লাগাবো কেন? তারা বলতেছে ভাই এখন খুলে ফেলেছে, এটা তো আমাকে লাগাইতে হবে। আমি বললাম ভাই আমি খুলে ফেলেছি, আপনার উইগোর বললেসার নাই, আমাকে অন্য বললেসার লাগাই দিবেন কেন? তাই বললো না এটাই লাগাইতে হবে। না কিন্তু উইগোরটা দিয়ে আবার সে কিসেরটা দিছে? সে আমাকে ওটা মেট্রোর বললেসার লাগিয়ে লেপ করে দিয়েছে। এবং হ্যাঁ ওই মানে নিচে যে টিটা থাকে না, টিটা ওটা তো উইগোরটা তো বড় আর মেট্রোটা তো ছোট, তারা লেদ করে এনে লাগাই দিছে আমাকে, মানে বড় করে এনে লাগাই দিছে। এটা কোন ধরনের কথা? আমি মানা করা সত্ত্বেও লাগাই দিছে, আমার থেকে 620 টাকা নিল, প্লাস লেদের টাকাও নিতে চাচ্ছে, বলে লেদের টাকাও দিতে হবে। আমি বলছিলাম না আমি জয়পুরহাটে যাব, লাগাবো না, আমি এক্সট্রা বল কিনে এনে দিলাম যে আমাকে এটাই এভাবে লাগাই দেন, আমি বগুড়াতে যাব। 10 তারিখের ঘটনা এটা। আমি তারপর 18 তারিখে আবার বগুড়াতে গেলাম। তারা বগুড়াতে যাওয়ার পর ইঞ্জিনিয়ার ওখানে আমার গাড়িটা খুলে তারা আমাকে এমনভাবে বললো যে ভাই আপনাকে যে বললেসারটা লাগাইছেন আপনি বগুড়া আসতে রাস্তা যে খারাপ, আপনার যে কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তাহলে ভাই এরা কি আমাকে সার্ভিস দিচ্ছে? এটা কি আমার সার্ভিস পাওয়ার যোগ্য, নাকি আমাকে তারা হলো মানে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছে? আমার কথা হচ্ছে যে এই টেকনোলজি তারা শিখলো কোত্থেকে যে আমি উইগোরে লেদ করে কেটে আমি আরেকটা বললেসার বসাইতে হবে? কেন, এটার কি অভাব পড়ছে? এখন তাদের কাছে নাই, তারা তো আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, না বুঝলাম যে নাই, হতেই পারে। হ্যাঁ, ঢাকার বাইরে যেহেতু সেটা পার্টসের স্বল্পতা যে কোনো সময় হইতে পারে, তো সমস্যা নাই। তো ভাই আপনি আজকে চলে যান, বললেসারটা আসুক, তারপর লাগাই দিচ্ছি। কিন্তু রিজনাল পর্যায়ে যদি এরকম বিহেভ হয়ে থাকে সেটা অবশ্যই একটা ডিপ কনসার্ন, যে যেইটা যে জিনিসের না সেটা আমি লেদে নিয়ে কেটে আর একটা জিনিস ফিট করে দিব কেন? সেটা যদি না পাওয়া যাইতো নিতান্ত, আমি ধরে নিলাম যে এই জিনিসটা মার্কেট আউট হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে মডিফাই করে বসানো হয়েছে, সেটা আলাদা জিনিস। কিন্তু উইগো কিন্তু এমন কন্ডিশনে এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই যে এটার পার্টস পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো সেই জিনিসটাকে এরকমভাবে জাস্ট এখন ডেলিভারি করে দেবো কোনো রকম করে, এরকম করার জন্য লেদ করা, এরকম করা, এটা ঠিক হয় না। তো টিভিএস বাংলাদেশ পেজে আমি মেসেজ করছিলাম, তারা আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল, বগুড়ার কি যেন নামটা আমার খেয়াল নেই, সে বগুড়ার জয়পুরহাটের দায়িত্ব আছে, তাকে আমি ফোন করছিলাম, তার সঙ্গে আমার কথা হলো, তারও বিহেভটা কোম্পানির, সে যে একজন ইঞ্জিনিয়ার
তার বিহেভটা তো কোম্পানির মতো হবে, মানে ভালো ব্যবহার হবে। সে কি শোরুমের দিকে তার টান। আচ্ছা সে আমাকে ওয়েটিংয়ে রেখে শোরুমের মালিককে ফোন করলো, আচ্ছা। ম্যানেজারকে না, মালিককে ফোন করে আমাকে ওয়েটিংয়ে রেখে তার সঙ্গে কথা বলছে। আমি তাকে কমপ্লেন করছি, সে আমার কমপ্লেন না নিয়ে সে মানে মালিকের দিকে টানতেছে, আমাকে বলতেছে একটা বাচ্চা জন্মের পর নিউমোনিয়া হতেই পারে, অসুস্থ হতেই পারে। ভাই আমি কি বাচ্চা জন্ম দিলাম না টিভিএস এর গাড়ি কিনলাম? একটা হচ্ছে যে রাস্তায় নামলে সেটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো একটা প্রবলেম হইতেই পারে, পার্টসও ক্ষয় হইতে পারে, সেটা সমস্যা না। কিন্তু আফটার সেল সার্ভিসটা ইনশিওর করাটা হচ্ছে শোরুমের রেসপন্সিবিলিটি। তো এখানে দুই পক্ষেরই আসলে সহনশীল হইতে হবে। প্রথম কথা হচ্ছে যে ইউজার এবং যে বিক্রেতা। সার্ভিস সেন্টারের কমপ্লেন সব ব্র্যান্ডেরই আছে কম বেশি, হ্যাঁ, আমি বলবো না যে শুধুমাত্র টিভিএসেরই সার্ভিস সেন্টারের কমপ্লেন আছে তা না, কিন্তু বাকি সবার ক্ষেত্রেই অনেক কমপ্লেন শুনছি, ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো বগুড়াতে যখন যাওয়া হলো তখন ওরা তো বলতেছে এটা ভুল করছে, হ্যাঁ। তারাও তো টিভিএসেরই সার্ভিস হ্যাঁ, সেন্টার, হ্যাঁ। তাই না? তাইলে কি একজন বলতেছে কিন্তু রাইট ডিসিশনটা সে বলতেছে, দ্যাট মিনস বগুড়ার ওরা যথেষ্ট কেয়ারফুল। যদি আমার পার্টসটা অ্যাভেলেবেল থাকেই, আমি কেন ভাই ওই লেদে নিয়ে বড় করে আর একটা গাড়ির বলরেসটা লাগাইতে যাবো? ওয়াই? টিভিএসের হেড অফিসকে এটা নিয়ে অবশ্যই ইনকোয়ারি করতে হবে তারা এই কাজটা কেন করেছে। বিকজ তারা যদি একটা গাড়িতে করে থাকে, এরা ভবিষ্যতে আরও গাড়িতেও করবে। একটা পার্টস নাই, করোনার মধ্যে পার্টসের অ্যাভেলেবিলিটি ছিল না, অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো আমরা দেরি করতাম। বলরেসার এমন তো না যে আমার ক্ষয়ে গেছে এক্ষণ লাগবে, আমি এক সপ্তাহ পরে লাগাইতে পারতাম, 10 দিন বা 15 দিন পরেও লাগাইতে পারতাম, ঠিক আছে? তো সেটা বলা যাইতো যে ভাই আপনার বলরেসারটা ক্ষয় হয়ে গেছে, এটাকে ঠিক করতে আপনার একটু সময় দিতে হবে, পার্টসটা আসবে, দেন আমরা লাগাই দিতে পারবো। তো কথা হচ্ছে যে নিতান্ত অ্যাভেলেবেল না, সেটা আলাদা জিনিস। আমি বললাম ভাই যে আমার গাড়ির এই সমস্যা, আমার গাড়িটা যখন স্লো হয়, স্লো করার পর পিক আপ টানার পর গাড়িটা ভাইব্রেট করে, ইঞ্জিনের সাউন্ড আছে, আর স্টার্ট বন্ধ হয়ে যায়, সেলফ নেয় না, কিকো নেয় না, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। এবং কি আমি রিসেন্ট আমি যেদিন গিয়েছিলাম জয়পুরহাটে, তার আগের দিন আমার পাঁচ বিবি হিলি জয়পুরহাট রোড বিশ্ব রোডে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল। একটা ট্রাক যদি টাইম মতো ব্রেক না করতো, হয়তো আমি ওখানে ট্রাকের নিচে পড়ে যেতাম। আচ্ছা। আর একদিন পরে আমি গেলাম, সে ভাগ্যবশত আমার ভাগ্য ইঞ্জিনিয়ারটা ছিল ওইখানে, তার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো। তাকে বললাম ভাই গাড়ির এই সমস্যা, আপনারা এমনভাবে সার্ভিস করে দিলেন, এর আগে জোর করে আমাকে বলরেসার দিলেন, মৃত্যুর মুখে ঠেলে দিছিলেন, সার্ভিস করে আনলাম, আবার মৃত্যুর মুখে যেতে ধরছিলাম, স্টার্ট বন্ধ হয়ে গেছিল। সে গাড়িটা চালাইলো, বললো গাড়ির কোনো সমস্যা নেই। আমি বললাম ভাই তেল 23 যাচ্ছে। কয় কীভাবে মাপলেন? বললাম ভাই আমি তো ফুল তুলেও মাপছি, আর একটা ফুয়েল অ্যাপস আছে, ফুয়েল লগ অ্যাপস, আমি বললাম ভাই এটা তো মাপছি, এটাতে 23 পেয়েছি। বলে এটা তো এগুলা অ্যাপস তো এগুলা ঠিক না। আমি বললাম অ্যাপস ঠিক না, সবাই ইউজ করছে, সেটিংটা যেভাবে দিয়েছে সেভাবে দেখে আমি তাদের থেকে শিখে নিয়েছি। এখন আপনি যদি বলেন এটা ঠিক না, অ্যাপসটা তো আপনি তৈরি করেননি। সে বললো জাস্ট খালি এই যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য কি যেন একটা বাড়িয়ে দিত, আরপিএম না কি যেন একটা, শুধু জাস্ট বললো এটা বাড়িয়ে দাও আর তেলের লাইনটা একটু বাড়িয়ে দাও, এই জাস্ট। এটা সুন্দর আছে, তো অত টেনশনের কারণ নাই এখন। আপাতত বলরেসার পরে কি ঠিক করে দিয়েছিল ওরা? হ্যাঁ, বগুড়া থেকে চেঞ্জ করে দিয়েছি, উইগোরটা লাগিয়ে দিয়েছিল। আর বগুড়া থেকে ভাই আর একটা আমি জিনিস দেখছি, আমি অবাক। 10 তারিখে যে আমি সার্ভিসে গিয়েছিলাম না, মেইন যে ইঞ্জিনটা আছে ওটাতে তো 9টা নাট আছে ছোট ছোট, ওইখানে খুলতে দেখে তারা 3টা নাট আছে। মানে কি? তাহলে তারা এটা কিভাবে জয়পুরহাটে কি সার্ভিসিং করলো ভাই? তারা যে খুললো, নাট লাগায় না ঠিক মতো? না, মেইন ইঞ্জিনের 9টা নাটের মতো 3টা নাট ছিল। এটা ভয়ঙ্কর রকমের অন্যায়। এটা যদি হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর রকম। আমি পরে বগুড়াতে ছিল না, আমি পরে নাটটা সাইড থেকে কিনে আনছি। আচ্ছা। এবং জয়পুরহাটে এর আগেও একটা নাট আমাকে লাগাই দিছিল না, সার্ভিসিং করতে গিয়ে। তারা যদি এরকম করে তাহলে বলেন ভাই। না, এ ধরনের মানে এত বেশি বেখেয়ালি হওয়াটা আসলে এটা প্রবলেম। এটাকে অবশ্যই টিভিএসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটু নজরে আনতে হবে এবং চেক করতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে সেটাকে সলভ করতে হবে। তাদের তো বিহেভই ভালো না। আপনারা যদি এটা দেখে থাকেন, একজন ইউজার যদি এরকম কমপ্লেন করে, আপনাদের অবশ্যই সেটাকে গুরুত্বের সঙ্গেই দেখতে হবে। ঢালাওভাবে তো আর না, নিশ্চয়ই হ্যাপি কাস্টমারও আছে। বাট আমার কথা হচ্ছে যে একজন কাস্টমারও যদি আনহ্যাপি থাকে, সেটা তো আপনার বিজনেস এথিকের জায়গা থেকে ঠিক না।
তো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে টেক কেয়ার করেন, কারণ ঢাকার বাইরের রিজনাল পর্যায়গুলোতে মানুষ অনেক বেশি হেল্পলেস। আমরা এই কয়দিন অলরেডি 5টা ইমন, কটা 6টা জেলা, 6টা জেলা আমরা অলরেডি মুভ করে ফেলছি, ঘোরাঘুরি করে ফেললাম, এবং 6টা জেলায় যে সিচুয়েশন আমরা দেখছি চারপাশে, এমনিতেই তো স্কুটার ইউজার নাই। আমরা হারিকেন জেলায় স্কুটার ইউজার খুঁজতে হচ্ছে, অথবা আছে, যেমন কয়েক জায়গাতে। আজকে তো আমরা যখন ইয়েটা কি বলে জয়পুরহাট, জয়পুরহাটে হিরোর শোরুমটা থেকে বলতেছে প্রায় 80টা স্কুটার সেল করেছে তারা। কই সে স্কুটার আমি তো জানিও না। বাট ওভারঅল যে পারসেপশন সব জায়গাতে হচ্ছে যে স্কুটারটা সব জায়গায় ঠিকঠাক করে না, খোলা খালা একটা ঝামেলা, তারপর আবার অনেকে বলে এটা মেয়েদের বহন। এর মধ্যে থেকে আবার যদি যে গুটি কয়েক কাস্টমার আছে তারাও যদি আনাপি হয় সার্ভিস নিয়ে, সেটা কিন্তু দুঃখজনক। এটা একটা গ্রোয়িং বিজনেসের জন্য ভীষণ রকমের হ্যাম্পারিং একটা সিচুয়েশন। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই টেক কেয়ার করেন। আমাদের সবাইকে একটু কোঅপারেটিভ হতে হবে। এটা কিন্তু সবাই ইউজার এন্ড থেকেও কোঅপারেটিভ হইতে হবে, অ্যান্ড কোম্পানির দিক থেকেও ভাই কোঅপারেটিভ হইতে হবে। স্কুটিটা মানুষ তো শখে কেনে, একটা শখের শখ গাড়ি না। না, না, এটা প্রয়োজন। হ্যাঁ প্রয়োজনে কিনে, কিন্তু মানুষ তো শখে চালায়। যারা অনেক শৌখিন মানুষরাই কিন্তু স্কুটি কেনে, তাই না? তো এটা তো তাদের মানে অন্য গাড়ির মতো এত বেশি বিক্রি হয় না, কম বিক্রি হলেও তাদের এই গাড়িটার প্রতি একটু টেক কেয়ার বেশি নেওয়া উচিত না? না, অবশ্যই নেওয়া উচিত। এটা অন্য গাড়ির তো সব সার্ভিসম্যান আছে, সবাই সার্ভিস সবাই করতে আছে, পারে, হ্যাঁ। খালি শোরুমে যে করতে হবে তা না, বাইরেও কিন্তু অনেক আছে। এটার টেক কেয়ার এই জন্য করতে হবে যে এটা এখন র্যাপিডলি গ্রোয়িং। হ্যাঁ, বাংলাদেশে এটা ছিল না আগে এই পরিমাণ গ্রোথ, কিন্তু এটা র্যাপিডলি গ্রোয়িং একটা সেগমেন্ট। গতকালকে থেকে আমাদের সাথে আব্দুল্লাহ কোঅপারেট করছে, এবং আজকে সকালবেলায়ও আমরা ফোন দেওয়ার আগেই আব্দুল বলছে ভাই আমি রেডি হয়ে অলরেডি রওনা হয়ে গেছি। বাসাটা 80 কিলোমিটার দূরে না, বাট আজকে সে আমাদের সঙ্গে 80 কিলোমিটার দূরে চলে আসছে। জাস্ট ভালোবাসা। থ্যাংক ইউ। হ্যাঁ, আর শুভ, ওর অনেক রাগ, ওর স্কুটারের সার্ভিসিং নিয়ে তার অনেক রাগ। একটা বাহন চালাতে গেলে টুকটাক প্রবলেম হতে পারে, বাট মাথাটাও ঠান্ডা রাখতে হবে। আর সার্ভিস সেন্টারের যেন এই প্রবলেমগুলো টিভিএস খুব দ্রুত সলভ করে, সেটাও আমরা এক্সপেক্ট করি। সারমর্ম হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা জেলায় আমরা যখন মুভ করি তখন যদি এরকম সবাই কোঅপারেট করে, একসাথে এসে একটা গ্যাদারিং হয়, সবার সুবিধা হোক অসুবিধা হোক সেগুলো আমরা যদি একটু ডিসকাস করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সবচাইতে বড় সাকসেসফুল ফ্যাক্ট হিসেবে কাজ করবে। কারণ এই জন্যই তো কষ্ট করে করে আমি দৌড়ায় বেড়াইতেছি। হ্যাঁ, আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছে। ইমন ছোটো মানুষ, ওকে নিয়েও আমি এতগুলো জেলার পর জেলা দৌড়ে বেড়াইতেছি। তো এই ছোট ছোট পয়েন্টগুলো ফাইন্ড আউট করার জন্যই যেন সমস্যাগুলোর সমাধান হয়। হ্যাঁ, তো সেজন্য যত ধরনের কোঅপারেশন দরকার যার যার এন্ড থেকে, সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সবাই করার। তো আজকের মতো সবাইকে আমি বিদায় দিতে চাই, কারণ অনেক রাত হয়ে গেছে, ওদের ফিরতেও হবে অনেক দূরে। ওরা এখন বিদায় নিবে, বাট যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে তো আমরা রওনা দিচ্ছি কোথায়? দিনাজপুর। কাল সকালে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, আর রাতটা আমরা স্টে করলাম হিলিতে। সো থ্যাংক ইউ গাইস। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে আব্দুল্লাহ, আল্লাহ হাফেজ। কুয়াশার চোটে কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো অন্ধকার সব দিক কুয়াশার চোটে। সকাল 8টা বাজে এখন, যে কুয়াশা বাইরে দেখেন, বাইরে বেরোবো কেমনি তাই চিন্তা করতেছি। কোনো সান নাই, কিছু নাই, কুয়াশায় পুরা একদম অন্ধকার। এই যে পেছনে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে হিলি পোর্ট, এখানেই পণ্য খালাস হয়।